বন্ধুর মাকে বাড়িতে একা পেয়ে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন এবং গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিবেন। আমি চাকরির খোঁজে শহরে এসেছিলাম, তখনই আমার বন্ধু আমাকে তার বাড়িতে থাকার জন্য জিদ করল। সে তার মায়ের দেখাশোনা করার জন্য বলল এবং নিজে উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে গেল। যেই সে বিদেশে গেল, তার মায়ের আমার প্রতি আচরণ বদলাতে শুরু করল। সে প্রায়ই আমাকে তার ঘরে ডাকত। একবার তো সে মিথ্যা অজুহাত তৈরি করে বলল যে তার খুব ভয় লাগছে এবং আমাকে তার ঘরে ডাকল। সেই রাতে যখন আমি তার পাশে ঘুমাচ্ছিলাম, তখন আঙ্কেল হঠাৎ আমার মাথায় হাত বুলিয়ে এক ভিন্ন ভঙ্গিতে বলল, মোহন, আমি জানতাম না তোমার বয়সের ছেলেরা এত বড় এবং বুদ্ধিমান হয় কি। এতটা বলেই আঙ্কেল হাতেই। হ্যালো বন্ধুরা, আজকের এই অনন্য গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহন। আমি এইমাত্র চাকরির জন্য শহরে এসেছি। শহরে আসার খবর আমি আমার বন্ধু বিকাশকে দিয়েছিলাম। বিকাশ আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু ছিল। আমাদের বন্ধুত্ব ডিজিটাল ছিল, কিন্তু খুব গভীর। যেই আমি শহরে পৌঁছালাম, বিকাশ আমাকে স্টেশন থেকে নিতে এল এবং সেখান থেকে সরাসরি তার বাড়িতে নিয়ে গেল। বিকাশের বাড়িতে পৌঁছেই আমার নজর পড়ল এক সুন্দরী মহিলার উপর এবং আমি তাকে বিকাশের বোন ভেবে নিলাম। তখনই বিকাশ আমার ভুল ভাঙিয়ে দিয়ে বলল, মোহন, এটা আমার বোন নয়, এটা আমার মা গু। আঙ্কেল এত সুন্দর এবং যুবতী দেখাচ্ছিলেন যে আমি তাকে তার বোন ভেবেছিলাম। আঙ্কেল একজন যুবতী মেয়ের মতো লাগছিল। আমি তাকে আগে কখনো দেখিনি, তাই আমার ভ্রম হওয়া স্বাভাবিক ছিল। সেই দিন বিকাশের সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছিলাম। দুপুরের খাবারের পর আমি সেখান থেকে বের হতে লাগলাম, কারণ আমাকে আমার থাকার ব্যবস্থা দেখতে হবে। আমি বললাম আমার কাজ আছে এবং সেখান থেকে বের হতে লাগলাম, তখনই বিকাশ আমাকে থামাল। সে বলল, মোহন, তুমি হোস্টেল বা ভাড়া বাড়ি খুঁজছ কেন? যখন তোমার নিজের বাড়ি আছে তখন তোমার হোস্টেলে থাকা ঠিক নয়। তখন আমি বললাম, নিজের বাড়ি? এতে বিকাশ বলল, আমার বন্ধু, এত তাড়াতাড়ি তুমি আমাকে পরায়া করে দিলে? আমি শহুরে হতে পারি, কিন্তু আমিও বন্ধুত্ব রাখতে জানি। দেখো, এই বাড়িতে আমি এবং আমার মা থাকি। এখানে তুমি সহজেই অ্যাডজাস্ট করতে পারবে। যাই হোক, এখন আমি আমার উচ্চশিক্ষার জন্য কয়েক বছরের জন্য বিদেশ যাচ্ছি, তাই মায়ের দেখাশোনার জন্য তার কারও প্রয়োজন হবে। আমার বিদেশ যাওয়ার পর তুমিও আমার মতো আমার মায়ের দেখাশোনা করবে কি? বিকাশের কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, কারণ সে আমাকে পরায়া মনে করেনি, বরং নিজের মতো মনে করেছিল। বিকাশের কথাকে সমর্থন করে তার মাও বললেন, হ্যাঁ মোহন, বিকাশ ঠিক বলছে। যদি আমার বিকাশ বেটা বিদেশ চলে যায়, তাহলে দ্বিতীয় বেটা কি আমার কাছে থাকতে পারবে না? ঈশ্বর তোমাকে সঠিক সময়ে এখানে পাঠিয়েছেন, এর মানে ঈশ্বরের ইচ্ছা ছিল তুমি এখানে আমার সাথে থাকো। তাদের অনুরোধ এত বেড়ে গিয়েছিল যে আমি তাদের না করতে পারলাম না। দুদিন পর বিকাশ বিদেশ যাওয়ার ছিল। তার যাওয়ার পর আমি বাড়িতে আঙ্কেলের সাথে একা থাকলাম। নিজের বাড়ির পরিস্থিতি মাথায় রেখে আমি তাড়াতাড়ি চাকরি পেয়ে গিয়েছিলাম। 22 বছর বয়সে উচ্চশিক্ষার চিন্তা আমি ছেড়ে দিয়েছিলাম এবং টাকা কামানোর জন্য চাকরি জয়েন করলাম। আমার কাছে এত টাকা ছিল না যে আমি উচ্চশিক্ষা করতে পারি, তাই আমি চাকরি করার সিদ্ধান্ত নিলাম। শহরে আমি একটা ঠিকঠাক চাকরি পেয়ে গিয়েছিলাম। এদিকে বিকাশের ভাগ্য খুব ভালো ছিল যে সে 22 বছর বয়সে বিদেশে পড়ার সুযোগ পেয়েছিল। যাই হোক, ভাগ্য কার কেমন হয় তা বলে আমি আমার ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দিলাম। সেই দিনের পর থেকে আমি বিকাশের মাকে আমার মা মনে করে তার সাথে থাকতে লাগলাম। কিন্তু আঙ্কেলের মনে আমার প্রতি অনুচিত অনুভূতি ছিল, যা প্রথমে আমার নজরে আসেনি। কিন্তু ধীরে ধীরে সেই সব কথা আমার চোখে পড়তে লাগল। আঙ্কেল শহরে চাকরি করতেন। সেই রাতে আঙ্কেল আমাদের দুজনের জন্য আমার পছন্দের খাবার বানিয়েছিলেন। তিনি বললেন, আমি তোমার সোশ্যাল মিডিয়া থেকে তোমার কিছু পছন্দের কথা জেনে নিয়েছি। তুমি তোমার বায়োতে লিখেছ যে তোমাকে মহারাষ্ট্রীয় খাবার খুব পছন্দ। আঙ্কেল আমার পছন্দের খেয়াল রাখতে শুরু করেছিলেন। সেই রাতে যখন আমরা খাবার খাচ্ছিলাম, তিনি আমার পাশে এসে বসলেন। তিনি আমার থালায় একটা রুটি রাখলেন। খাবার শেষ হয়ে গেলে আমি আঙ্কেলকে সাহায্য করতে লাগলাম এবং ডাইনিং টেবিল থেকে বাসন তুলতে লাগলাম। আমার কাজ দেখে তিনি বললেন, তুমি একদম পারফেক্ট ছেলে। আমি অনেকবার বিকাশের মুখে তোমার প্রশংসা শুনেছি এবং তখন থেকেই আমি তোমার সাথে দেখা করার জন্য উৎসুক ছিলাম। তুমি আর বিকাশে অনেক তফাৎ। বিকাশ কখনো বাড়ির কাজে সাহায্য করে না, উল্টো সে বাড়ির জিনিস এদিক ওদিক ছড়ানোর এক্সপার্ট। বিকাশের মজার কিস্সা শুনে আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে আঙ্কেল হঠাৎ চুপ হয়ে গেলেন।
আমার মনে হলো সে বিকাশের কথা মনে পড়ে আমি ভেবেছিলাম যে সে হয়তো বিকাশের কথা ভাবছে, তাই আমি তার কাঁধে হাত রেখে বললাম, আন্টি, যদি তোমার বিকাশের কথা মনে পড়ে তাহলে আমি তাকে ফোন করে দিতে পারি। তুমি এত দুঃখিত হয়ো না। তখন আন্টি আমার হাতের উপর হাত রেখে বলল, বিকাশ চিরতরে বিদেশে যায়নি, আমি তা ভালো করেই জানি। এখন আমি তার স্মৃতিতে শান্ত হয়ে বসে থাকতে চাই না, বরং আমি হঠাৎ তোমার চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। এরপর সে বলল, আমি ভাবছিলাম তুমি কতটা পারফেক্ট। যদি তুমি এভাবে আমাকে বারবার ইমপ্রেস করতে থাকো তাহলে আমার কি হবে? তুমি আমাকে এভাবে বারবার ইমপ্রেস করো না, নইলে তোমার পক্ষে আমাকে সামলানো কঠিন হয়ে যাবে। এ কথা বলে আন্টি আমার হাত থেকে প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকলাম। আন্টির কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে গেল। ধীরে ধীরে আন্টি আমার সামনে তার সৌন্দর্যের প্রভাব ফেলতে শুরু করল। সে প্রতিদিন সকালে উঠে যোগা করত। যখন আমি তাকে যোগা করতে দেখলাম তখন আমি বুঝতে পারলাম কেন সে এত যুবক দেখায়। একদিন আন্টি আমাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ডেকেছিল, কারণ তার মার্কেটে শপিং করতে যাওয়ার প্রয়োজন ছিল এবং সে চেয়েছিল আমি তাকে নিয়ে যাই। সেই দিন আমি দুপুরে অর্ধদিনের ছুটি নিয়ে বাড়ি এলাম। বাড়ি পৌঁছে আমি বারবার ডোরবেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। সম্ভবত ডোরবেলও বাজছিল না। তখন আমি আমার কাছে রাখা অন্য চাবি দিয়ে দরজার তালা খুলে ভেতরে ঢুকলাম। হলরুমে কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই আমি আন্টির রুম থেকে পানির শব্দ শুনতে পেলাম। আমার মনে হল বাড়ির কোনো রুম থেকে পানি চলছে, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি ডাকার পরেও আন্টি কোথাও দেখা যাচ্ছিল না। কে জানে কতক্ষণ ধরে পানি নষ্ট হচ্ছিল। আর যাতে বেশি পানি নষ্ট না হয় তাই আমি পানির শব্দের দিকে যেতে শুরু করলাম। পানির শব্দের দিকে এগিয়ে আমি একটি রুমের কাছে পৌঁছালাম, যেখান থেকে বাথরুমে পানির শব্দ আসছিল। আমি দরজা খুলতে হাত বাড়ালাম, ঠিক তখনই ভেতর থেকে দরজা খুলে গেল। সামনে আমি আন্টিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যে সম্পূর্ণ ভিজে গিয়েছিল। তার মুখে ভেজা চুল থেকে পানির ছোট ছোট ধারা পড়ছিল। তার সেই মোহনীয় রূপ দেখে কিছুক্ষণের জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম এবং তাকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। আন্টির সেই সৌন্দর্যে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আমার হুঁশ ছিল না। যখন আমি দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম তখন আমার হুঁশ ফিরল। আমি বুঝতে পারলাম আন্টি আমাকে সামনে দেখে আবার বাথরুমের ভেতর দরজা বন্ধ করে দিয়েছে। আমি সেখান থেকে বেরিয়ে হলরুমে এসে বসলাম। কিছুক্ষণ পর আন্টি হলরুমে এল এবং আমাকে বলল, মোহন, তুমি এসে গেছ? আমার রুমে কেন চলে এসেছিলে? তোমার রুমে পানি আসে না? তখন আমি আন্টিকে বললাম, আমি তোমার কোনো সাড়া পাচ্ছিলাম না, তাই ভেবেছিলাম তুমি এখনও বাড়ি ফেরনি। আমি নলের পানির শব্দ শুনতে পেয়েছিলাম, তাই তোমার রুম পর্যন্ত চলে এসেছিলাম। এতে সে বলল, আচ্ছা, কিছুক্ষণ আগে যা ঘটেছে তা সব দৃষ্টিভ্রমের কারণে হয়েছে। আজ আমি স্যান্ডেল বাড়ির দরজার পাশে রেখেছিলাম, তাই সম্ভবত তোমার খেয়াল হয়নি যে আমি বাড়িতেই আছি। যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো। আমি প্রস্তুত হয়ে আসছি। এ কথা বলে আন্টি তার রুমে চলে গেল এবং আমিও ফ্রেশ হতে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা দুজনই আমাদের নিজ নিজ রুম থেকে প্রস্তুত হয়ে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে এলাম। আন্টি খুব সাধারণ পোশাকে প্রস্তুত হয়েছিল, কিন্তু তবুও সে খুব সুন্দর লাগছিল। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন প্রথমবার কোনো নারীর এমন সৌন্দর্য দেখছি। তখনও আমি বারবার আন্টির দিকে তাকাচ্ছিলাম। সে আমার কাছে এল এবং আমার চুলে হাত বুলিয়ে বলল, মোহন, ওরে তুমি বারবার কি ভাবছ? চলো, এখন তাড়াতাড়ি করো। আন্টির কথা শুনে আমি নিজেকে আবার হুঁশে আনলাম এবং তার সাথে মার্কেটের দিকে রওনা দিলাম। গাড়িতে আমার পিছনে বসার পর সে তার দুটি হাত আমার কাঁধে রাখল। মার্কেটে যেখানেই তার যেতে হতো আমি তাকে সেখানে নিয়ে যাচ্ছিলাম। বাড়ি ফেরার পর আন্টি আমার গালে হাত বুলিয়ে বলল, তোমাকে পারফেক্ট ম্যানের নাম পুরোপুরি স্যুট করে, কারণ তুমি সত্যিই ঠিক তেমনি, একদম পারফেক্ট। তুমি কোনো অভিযোগের সুযোগই দাওনি। যেখানেই আমার যেতে হতো তুমি আমাকে সেখানে নিয়ে গেলে, যার ফলে আমার শপিং তাড়াতাড়ি শেষ হয়ে গেল। নইলে তোমার বন্ধু বিকাশ আমাকে একটি দোকানে রেখে দিত এবং বাকি জায়গাগুলোতে আমাকে পায়ে হেঁটে যেতে হতো। আমি যখন ভাবছিলাম কিভাবে সে আমাকে প্রশংসা করল, তখনই আমি সেই চিন্তায় মগ্ন হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এই সময়ে আন্টি স্যুট পরে আমার সামনে এসে দাঁড়াল এবং বলল, আমি এতে কেমন দেখাচ্ছি? আমি বললাম, আপনি এতে খুব সুন্দর দেখাচ্ছেন, শুধু ড্রেসটা একটু ঢিলা। আমার এই কথা শুনে আন্টি বলল, সম্ভবত পিছনের রিবন আমি বাঁধিনি। মোহন, তুমি কি আমাকে একটু সাহায্য করবে রিবন বাঁধতে? এবং তারপর আমি তার সাহায্য করতে লাগলাম। যখন আমি রিবন বাঁধছিলাম তখন কাপড়ের বাইরের দিক থেকে ঠিকই, কিন্তু আমার স্পর্শ হচ্ছিল।
আমি কোনো কথা না বলে আন্টির সব কাজ করছিলাম। পরের দিন যখন সে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হল, তখন সে নতুন স্যুট পরেছিল। যখন সে পুরোপুরি প্রস্তুত হয়ে এল, তখন তার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠল। সেই দিন আন্টি আমাকে বলল, গতকাল তুমি দুপুরের সময় আমার জন্য অর্ধদিনের ছুটি নিয়েছিলে। আজ সকালেও কিছু ঘন্টার জন্য অর্ধদিনের ছুটি নাও এবং আমার সাথে অফিসে চলো। ও আন্টি আমাকে তার অফিসে কেন নিয়ে যাচ্ছিল তা সে ঠিকভাবে বলেনি। যখন আমরা অফিসে পৌঁছলাম এবং তার ফ্লোরে প্রবেশ করলাম, তখন সে আমার হাত ধরে ফেল। আন্টির এই অদ্ভুত আচরণ আমি বুঝতে পারিনি। তার অফিসের অনেক কর্মী আমাদের বিভিন্ন দৃষ্টিতে দেখছিল। আন্টি দেখতে এত বয়স্ক ছিল না, কিন্তু সে আমাকে তার অফিসে কেন নিয়ে গেল তা আমি বুঝতে পারছিলাম না। সে আমাকে শুধু তার ফ্লোরে নয়, তার বসের কেবিনেও নিয়ে গেল। তার বস আমাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। আন্টি বসের সাথে আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, এটি আমার মোহন। কি এমন কথা বলে সে আমার পরিচয় দিল? কোনো ছেলের পরিচয় কেউ এভাবে করায়? বসের সাথে পরিচয়ের পর আন্টি আমাকে বাইরে নিয়ে এল এবং আমাকে সেখান থেকে যেতে বলল। আন্টির অফিসে আমি তার থেকে কোনো প্রশ্ন করতে পারিনি। যখন সন্ধ্যায় বাড়ি ফিরলাম, তখন আন্টির আচরণ একটু অদ্ভুত ছিল। বাড়ি ফিরেই আন্টি আমাকে জড়িয়ে ধরে বলল, আজ তুমি আমার সাথে অফিসে এসে আমার অনেক বড় সাহায্য করেছ। ওই আন্টি আমার সাথে কথা বলছিল, এমন সময় হঠাৎ জোরে বজ্রপাত হল, যার শব্দে আন্টি ভয় পেয়ে গেল এবং সে আমাকে জড়িয়ে ধরে ফেল। সেই সময় তার সেই জড়িয়ে ধরা ভাবনা একটু আলাদাই ছিল। যখন বজ্রপাতের শব্দ বন্ধ হল, তখন আন্টি আমার থেকে দূরে সরে গেল। কিন্তু যাওয়ার সময় আমার মুখে হাত বুলিয়ে বলল, ভালো হল তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছ। দেখো না, তোমার আসার কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ও আন্টি আমার জন্য বেশি চিন্তা করতে শুরু করেছিল এবং তার এই চিন্তা আমার ভালো লাগছিল। কিন্তু একই সাথে আমার তার উপর কিছু সন্দেহ হচ্ছিল। সেই সময় আন্টি দরজায় দাঁড়িয়ে উৎসুকভাবে বৃষ্টি দেখছিল, কিন্তু বাইরে যেতে ভয় পাচ্ছিল। তার মুখ থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে সে বৃষ্টিতে ভিজতে চায়। তখন আমি তার হাত ধরে তাকে বাইরে কম্পাউন্ডে নিয়ে গেলাম। আন্টি বৃষ্টিতে ভিজতে ভয় পাচ্ছিল, কিন্তু আমি তার হাত ধরে তাকে বৃষ্টির মজা নিতে বললাম। বৃষ্টির আনন্দ নিতে গিয়ে তার মুখে যে খুশি ছিল তা দেখে আমিও খুব খুশি হচ্ছিলাম। আন্টি সম্পর্কে আমার মনে কী অনুভূতি হচ্ছিল তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আন্টি যেন কোনো বলিউড চলচ্চিত্রের মতো বৃষ্টিতে ভিজতে শুরু করল। সে বৃষ্টিতে মেতে গিয়ে বারবার আমার চারপাশে ঘুরছিল এবং আমার হাত ধরে নাচার চেষ্টা করছিল। তখন আন্টি আমাকে বলল, মোহন, তুমি সত্যিই খুব আলাদা। আজ তোমার সাথে পানিতে ভিজতে গিয়ে আমার মনে হচ্ছে যেন আমি কোনো চলচ্চিত্রের নায়িকা আর তুমি আমার নায়ক। ও আন্টি এই সব কথা খুব স্বাভাবিকভাবে বলে দিল, কিন্তু আমার মনে এর প্রভাব একটু আলাদা রকম হচ্ছিল। বাড়িতে ঢোকার সাথে সাথেই আন্টি আমার জন্য তোয়ালে নিয়ে এল এবং নিজের হাতে আমার চুল মুছতে লাগল। তখনই আমাদের চোখে চোখ পড়ল এবং আন্টি আমাকে খুব স্নেহের দৃষ্টিতে দেখছিল। আন্টি বলল, মোহন, তুমি যেভাবে আমার সাথে কথা বল তা বিকাশ কখনো বলেনি। সে তো সবসময় তার পড়াশোনায় ব্যস্ত থাকত। সে কথা বলছিল। এমন সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আন্টি, তুমি তোমার বসের সাথে আমার পরিচয় আমার মোহন বলে কেন করালে? এর মানে কি? এটি শুনে আন্টি একদম চমকে গেল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু রাতে ঘুমানোর সময় আন্টি আমাকে তার রুমে ডাকল। সে বলল, আজ আমার খুব ভয় লাগছে। তুমি কি আজ আমার রুমে ঘুমাতে পারো? সাহায্যের স্বরূপ আমি আন্টির রুমে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। সেই রাতে আন্টির রুমে ঘুমানোর সময় আমার বারবার মনে হচ্ছিল যেন কেউ আমাদের রুমের গুপ্তচরবৃত্তি করছে। আমার চোখ কখনো দরজায়, কখনো জানালায় যাচ্ছিল। ঘুমানোর আগে আমি আন্টির দিকে তাকালাম, তখন সে আমাকে দেখছিল। আন্টি বলল, মোহন, তুমি এখনো ঘুমাওনি? আমি উত্তর দিলাম, আমার মনে হচ্ছে কেউ এই রুমের গুপ্তচরবৃত্তি করছে। এতে আন্টি বলল, আমাকেও তখন থেকে এটি ঠিক এমনই মনে হচ্ছিল, তাই আমিও ঘুমাতে পারিনি। সম্ভবত এটি আমাদের ভ্রম ছিল। এ কথা বলে আন্টি আমাকে স্পর্শ করে ঘুমানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পরই হঠাৎ ঘরের লাইট চলে গেল এবং কেউ মায়ের কণ্ঠে ডাক দিল। এই আওয়াজে আমার এবং আন্টির ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম বিকাশ সামনে দাঁড়িয়ে আছে। সে আমাদের দিকে তাকিয়েছিল এবং তার মাকে বলল, মা, তুমি এটা কি করছ? মোহন আমার বন্ধু। তোমার জন্য এমন আচরণ শোভনীয় নয়। এখন তোমাকে মা বলতেও আমার লজ্জা হচ্ছে। আমি বিকাশকে বললাম, বিকাশ, তুমি অকারণে এমন ভাবো না। আন্টির ভয় হচ্ছিল, তাই তিনি আমাকে তার ঘরে ঘুমাতে ডেকেছিলেন। কিন্তু আন্টি যেভাবে আমাকে স্পর্শ করেছিলেন তা দেখে যে কেউ ভুল বুঝতে পারত। বিকাশ তার মায়ের উপর অযৌক্তিক কথা বলতে শুরু করল।
তা শুনে মনে হচ্ছিল সে হঠাৎ বাড়ি আসেনি, বরং এটি তার কোনো পরিকল্পনা ছিল। আমি বিকাশকে বললাম, বিকাশ, এত ছোট বিষয়ে তুমি আন্টির উপর কিভাবে এমন অভিযোগ করতে পার? তুমি নিশ্চয়ই অন্য কোনো রাগ প্রকাশ করছ। আর আমাকে বল, তুমি তো বিদেশে গিয়েছিলে, হঠাৎ বাড়ি কিভাবে এলো? এতে বিকাশ বলল, আমি বিদেশে যেতে পারিনি, কারণ আমার মায়ের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। মা টাকার ব্যবস্থা করতে পারেননি, তাই আমি আমার চাচার কাছ থেকে কিছু টাকা নিতে গিয়েছিলাম। আমি মাকে বলিনি যে আমি চাচার কাছে গিয়েছি। যেদিন আমি চাচার কাছে টাকা নিতে গিয়েছিলাম, তিনি আমাকে মায়ের সম্পর্কে কিছু কথা বলেছিলেন, যা আমি আগে লক্ষ্য করিনি। আমার চাচা আমাকে বলেছিলেন যে আমরা কয়েকবার তোমার মাকে কোনো অপরিচিত পুরুষের সাথে ঘুরতে দেখেছি। আমি তার কথায় বিশ্বাস করেছিলাম, কারণ তার কথা সন্দেহ করার কোনো কারণ ছিল না। আমার বাবা না থাকা সত্ত্বেও মা এত সাজগোজ করতেন, কিন্তু এটা কার জন্য? আমি কখনোই এদিকে মনোযোগ দিইনি। সেই দিন চাচা আমার চোখ খুলে দিয়েছিলেন। তখনই আমি পরিকল্পনা করেছিলাম যে আমি মায়ের উপর নজর রাখব। সেই সময় তুমিও শহরে আসছিলে। আমার পরিকল্পনা অনুযায়ী আমি বলেছিলাম যে আমি দেশে যাচ্ছি এবং তোমাকে মায়ের সাথে থাকার জন্য জিদ করেছিলাম। আমি জানতাম যে আমার মায়ের খারাপ প্রভাব তোমার উপরও পড়তে শুরু করবে। তোমরা দুজনের মধ্যে যা চলছিল তা আমি বুঝতে পেরেছিলাম। মোহন, আমি তোমাকে এর জন্য দোষী মনে করি না। আসলে ভুল আমার মায়ের। তার নিয়ত খারাপ। তুমি শুধু তার কথায় প্রভাবিত হয়েছ। যখন বিকাশ শান্ত হল, তখন আমি তাকে বললাম, তুমি তোমার মায়ের উপর অভিযোগ করেছ, এখন খুশি হয়েছ? এখন বল, আর কিছু বাকি আছে কি? যদি থাকে তাহলে সেটাও বলে ফেল, কারণ পরে তোমার বলার সুযোগ থাকবে না। তখন আমি বললাম, বিকাশ, তুমি আমাদের উপর নজর রেখেছ, কিন্তু যা তুমি দেখার চেষ্টা করছিলে তা তুমি দেখনি। সে আমাকে তার অফিসে নিয়ে গিয়েছিল কারণ তার নতুন বস তার উপর নজর রাখছিল এবং তার সামনে এটা প্রমাণ করতে চেয়েছিল যে সে একা নয়, তার সাথে তার যুবক ছেলেও আছে। বসকে ছেলের ভয় দেখানোর জন্য সে আমাকে অফিসে নিয়ে গিয়েছিল। আর এখনও যখন সে আমাকে স্পর্শ করে ঘুমাচ্ছিল, তখন এটা এজন্যই যে সে আমার এবং তোমার মধ্যে কোনো পার্থক্য করে না। যদি তুমি অন্যের কথা শোনার বদলে তোমার মাকে বোঝার চেষ্টা করতে, তাহলে তোমার মুখ থেকে মায়ের সম্পর্কে এমন অশোভন কথা বের হতো না। কয়েকদিনের মধ্যেই আমি বুঝতে পেরেছিলাম যে আন্টি বাড়িতে থাকা সত্ত্বেও একা ছিলেন, যদিও তার যুবক ছেলে তার সাথে ছিল। তিনি তোমার কারণে দ্বিতীয় বিয়ে করেননি। তিনি শুধু তোমার জন্যই বেঁচে ছিলেন। কিন্তু যখন তোমার উপর মায়ের দেখভালের দায়িত্ব এলো, তখন তুমি মায়ের দিকে মনোযোগ দেওয়ার বদলে নিজের জগতে হারিয়ে গিয়েছিলে এবং মানুষের কথা শুনে মায়ের উপর অবিশ্বাস প্রকাশ করেছ। আমি কথা বলছিলাম, তখন আন্টি আমার কাঁধে হাত রেখে বললেন, মোহন, তোমার মধ্যে যে বুদ্ধিমত্তা আছে সম্ভবত তা বিকাশের মধ্যে নেই। কারণ আমি তাকে কখনো কোনো কিছুর জন্য সংগ্রাম করতে দিইনি। আমি তাকে সবকিছু সময়মতো দিয়েছি। কিন্তু আজ আমার ছেলে আমার ভালোবাসার বদলা আমাকে অবিশ্বাস করে শোধ করেছে। তোমার চাচা চাচি তোমাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, যাতে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। চাচির কাছে সাহায্য চাওয়ার আগে আমি তোমার চাচার কাছে তোমার বাবার সম্পত্তির অংশ চাইতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কিছু দিতে অস্বীকার করেছিলেন। তখন আমি তাকে হুমকি দিয়েছিলাম যে আমি তাকে আদালতে টেনে নিয়ে যাব। যে তোমার চাচার কাছে তোমার অধিকার চাইতে গিয়েছিলাম তা শুধু তোমার জন্যই ছিল। কারণ আমি তোমার সুখ নষ্ট করতে চাইনি। আমাকেও তোমাকে বড় শহরে পড়াশোনার জন্য পাঠাতে হয়েছিল। কিন্তু আমি জানতাম না যে তুমি এত তাড়াতাড়ি অন্যের কথায় প্রভাবিত হয়ে যাবে। আজ তুমি তোমার মায়ের ভালোবাসার এটাই প্রতিদান দিলে। বেটাকে এ কথা বলে আন্টি কেঁদে ফেললেন। আন্টির কথা শুনে বিকাশের বুদ্ধি ফিরে এল। সে অন্যের কথায় প্রভাবিত হয়ে তার মায়ের উপর কি শ্বাস নিচ্ছিল না এবং সে আমার ও আন্টিকে সন্দেহ করেছিল। যখন বিকাশ তার ভুল বুঝতে পারল, তখন সে কাঁদতে কাঁদতে আন্টির কাছে ক্ষমা চাইল। সে একজন মা ছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে ক্ষমা করে দিলেন। ক্ষমা চাওয়ার পর সে আমাকে তার বাড়িতে থাকার জন্য জোর করতে লাগল, কিন্তু এখন আমি সেখানে থাকতে পারছিলাম না কারণ সেই মা ও ছেলের তাদের সম্পর্ক ঠিক করতে সময় প্রয়োজন ছিল। বিকাশের উচিত ছিল তার মায়ের সততা ও তার জন্য তার সংগ্রাম দেখার, কারণ সে তার মায়ের পরিশ্রমের কোনো মূল্যায়ন করত না। আমি ছোটবেলা থেকেই আমার বাড়ির দারিদ্র্য দেখেছি এবং তখন থেকেই ছোটখাটো কাজ করেছি। বন্ধুরা, আজকাল বাবা-মা তাদের সন্তানদের সব ইচ্ছা তৎক্ষণাৎ পূরণ করে দেন এবং শিশুরা তার অভ্যাস গড়ে তোলে। যদি কখনো বাবা-মা তাদের সন্তানদের কোনো ইচ্ছা পূরণ করতে না পারেন, তাহলে শিশুরা তৎক্ষণাৎ রেগে যায় এবং তাদের কাছে কটূক্তি করতে শুরু করে। এই ধরনের পরিস্থিতি এড়াতে প্রতিবার শিশুদের সব ইচ্ছা পূরণ করা উচিত নয়।
মাঝে মাঝে তাদের না শব্দটির সম্মুখীন হতে দেওয়া উচিত। শিশুদের বুঝতে হবে যে বাবা মা দিনরাত তাদের জন্য কত পরিশ্রম করেন, তবেই তারা সম্পর্ক, ভালোবাসা ও টাকার প্রকৃত মূল্য বুঝতে পারবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি এখানেই শেষ। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনি এরকম আরও আকর্ষণীয় ও রোমান্টিক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখুন যাতে আপনি আমার আসন্ন নতুন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে পারেন। আগামীকাল আবারও একটি নতুন গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।